গণহত্যা বা নরহত্যা, আর ২ বাড়িতে টাকা তৈরি করার মানে মুদ্রা তৈরি করার মেশিন রাখা। এরকম কতগুলো সেকশনে, যদি সবকটাই নন বেলেবল, তো সেই সমস্ত সেকশনে তাকে এফআইআরটা রেজিস্টার করানো হয়। এর এগেনস্টে নির্দিষ্ট কোনো রকম পুলিশের কাছে নির্দিষ্ট কোনো রকম কোনো প্রমাণ বা মিনিমাম ইনফরমেশান নেই, যে সলিড এভিডেন্স নেই, যে এত বড় একটা সিরিয়াস এলিগেশন আনছে তার ভিত্তি কী। যে কোনো রাজ্যের সরকার যদি মনে করে বিরোধী কণ্ঠ থাকবে না, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। বিরোধী কণ্ঠে থাকবে এবং বিরোধী কণ্ঠ গঠনমূলক সমালোচনা করবে, এবং সেই সমালোচনা থেকে শিক্ষা নিয়েই সরকারকে তার ভুল শোধরাতে হবে। দাদা, একটি ইউটিউব চ্যানেল যেটার নাম হচ্ছে নিউজ নয়া ভারত, সেই চ্যানেলের কর্ণধার যিনি স্বপন দাস, তার বিরুদ্ধে একটি থানায় বেশ কতগুলি সেকশনে মামলা দায়ের করা হয়েছে। কেন করা হয়েছে বিস্তারিত জানবো আপনার কাছে। বেসিক্যালি আমার ক্লায়েন্ট মিস্টার স্বপন দাসের কাছে গত 9 তারিখ মানে 9 জানুয়ারি 2026 গঙ্গাসাগর মেলা চলাকালীন একটা নোটিশ পাঠানো হয় বাঁকুড়া থানা থেকে। সেই বাঁকুড়া থানা থেকে যে সেকশনগুলো দেওয়া হয়, সেই সেকশনগুলো হচ্ছে বিএনএসএস এর সেকশন 196 অফ বিএনএসএস, 233 অফ বিএনএসএস, 299 অফ বিএনএসএস, 352 অফ বিএনএসএস অ্যান্ড 353 অফ বিএনএসএস। এই সেকশনগুলো হচ্ছে সরকারি কাজে বাধা, তারপর আপনার মানে এমন কোনো খবর সম্প্রচারিত করা যার ভিত্তিতে সেইখানে রায়টের পরিস্থিতি তৈরি করা এবং রায়টের পরিস্থিতি হওয়া, এবং মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা, এবং মানুষকে দাঙ্গায় প্ররোচিত করা, এবং সবথেকে ঘটনাচক্রে দুটো জিনিস অ্যাড আছে, যেটা হচ্ছে গণহত্যা বা নরহত্যা, আর ২ বাড়িতে টাকা তৈরি করার মানে মুদ্রা তৈরি করার মেশিন রাখা। এরকম কতগুলো সেকশনে, যদি সবকটাই নন বেলেবল, তো সেই সমস্ত সেকশনে তাকে এফআইআরটা রেজিস্টার করানো হয়, যার ভিত্তিতে আজকে এই মামলা কোয়াশিংয়ের জন্য দেওয়া হয়, এই মামলা ফাইল হয়। এই মামলা ফাইল আমি করি সেকশন অফ, যদি এই মামলা আমি ফাইল করছি, সেই ফাইল হচ্ছে আন্ডার সেকশন অফ 528 অ্যান্ড 223 মানে ফর কোয়াশিং এই মামলা, প্লাস 217 এবং 248 অফ বিএনএসএস, মানে হচ্ছে এই মামলাটা ফাইল কোয়াশিংয়ের জন্য, প্লাস পাশাপাশি প্যারালালি এটাও হচ্ছে যে পুলিশের এগেনস্টে নির্দিষ্ট কোনো রকম পুলিশের কাছে নির্দিষ্ট কোনো রকম কোনো প্রমাণ বা মিনিমাম ইনফরমেশান নেই, যে সলিড এভিডেন্স নেই, যে এত বড় একটা সিরিয়াস এলিগেশন আনছে তার ভিত্তি কী। আমি যদি কমপ্লেন করতে যাই করতে পারি, কিন্তু যখন কমপ্লেনটা রেজিস্টার হয় অ্যাজ এনসি বা মানে নন ভেরিফাইড কমপ্লেন, যেটাকে আমরা পাতিকথায় জিডি বলি, তাহলে নন ভেরিফাইড কমপ্লেন হিসেবে যখন আমি রেজিস্টার করছি, আফটার ভেরিফাইড সেটাকে এফআইআরে ট্রান্সফার হচ্ছে। তাহলে আফটার ভেরিফাইড এফআইআরে যদি ট্রান্সফার হয়, তাহলে ভেরিফিকেশানটা কখন হলো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি এই মামলাটা ভেরিফিকেশান হয় আর বাঁকুড়া শহরে মানে বাঁকুড়া জেলাতে কোনো দাঙ্গার পরিস্থিতি অ্যাজ পার দ্য রিপোর্ট অফ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো আজকের তারিখ পর্যন্ত নেই, যে বাঁকুড়াতে যদি কোনো দাঙ্গার পরিস্থিতি তৈরি হতো বা গণহত্যা হতো, তার ডেটাবেস কোথায়? আমার ক্লায়েন্ট স্বপন দাসকে কজনকে মেরেছে তার ডেটাবেস নেই রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টে। তাহলে শুধুমাত্র স্বপন দাসকে ভয় পাওয়ানোর জন্য এই জিনিসটা করা হয়েছে। কেন স্বপন দাসকে ভয় পাওয়ানোর জন্য? কারণ বিগত দিনে আপনারা দেখেছেন নিউজ নয়া ভারতের তরফ থেকে স্বপন দাস একাধিকবার সরকারের গঠনমূলক সমালোচনা করেছে, সরকারের ত্রুটি বিচ্যুতি ধরে ফেলেছে, এবং ধরে ফেলে শুধুমাত্র তাই নয়, সরকারের যে বিপুল পরিমাণ যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির যথেষ্ট প্রমাণ আমার ক্লায়েন্ট স্বপন দাস তার টেলিভিশন তার চ্যানেলের মাধ্যমে সেটা সাধারণ মানুষকে অবগত করেছে, এবং সেই জায়গাতেই সরকারের মাথা ব্যথার কারণ হচ্ছে যে মানুষ জানতে পারছে, যে চ্যানেলগুলো আপনারা বিগত দিনে অনেক ইউটিউব চ্যানেল দেখবেন, ইউটিউব চ্যানেলকে এক প্রকার ভয়ই পায়, তাই না? অবশ্যই তাই। বারবার করে আক্রমণ করা হচ্ছে এই ছোট ছোট শুধু ইউটিউব চ্যানেল কেন, আপনি বেসরকারি মানে প্রথম সংবাদপত্র আপনি দেখবেন এবিপি আনন্দ, আর বাংলাকে তো আপনার রিপোর্টার সন্তু পানকে তো অ্যারেস্ট করেছিল সন্দেশখালী থেকে, মানে নিউজ চলাকালীন। খুব দুঃখজনক ঘটনা, আমাদের সাংবাদিকতা আমাদের ভারতবর্ষের ফোর্থ মানে পিলার বলা হয়, গণতন্ত্রের ফোর্থ পিলার বলা হয়, কিন্তু সেই ফোর্থ পিলারকেও আক্রমণ করতে ছাড়ছে না বর্তমানে নির্লজ্জ আর চোরেদের সরকার।
সবথেকে বড় কথা হচ্ছে, ভাবতে অবাক লাগে, আমার ক্লায়েন্ট সরকারি কাজে বাধা দিয়েছে। সরকারি কাজে যদি বাধা দেয় স্বপন দাস, আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি, যদি সরকারি কাজে বাধা দেয় স্বপন দাস, তাহলে সেই পদ্ধতিটা শিখিয়েছে তো রাজ্যের চোর মুখ্যমন্ত্রী। সরকারি কাজে ফাইল, সরকারি রেডে ঢুকে ফাইল কিভাবে স্ন্যাচ করতে হয়, তাহলে সেই একই দোষে দোষিত মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেই তাহলে স্বপন দাস শিখেছে, যদি সেটা করে থাকে। এখনও সেই জিনিসটা প্রমাণিত নয়। আমি আবার বলছি, তর্কের খাতিরে যদি আমি ধরি স্বপন দাস সরকারি কাজে বাধা দেয়, তাহলে সরকারি কাজে বাধা দেওয়ার শিখিয়েছে রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী, যিনি ইডি রেড করছিল আইপ্যাকের অফিসে গিয়ে ফাইল ছিনিয়ে নিয়েছে। তাহলে সে তো সমান দোষে দোষী, তাহলে তাকে আগে ভেতরে ঢোকানো উচিত, তারপর আমার ক্লায়েন্ট। একেবারেই বারবার করে এই যে ইউটিউব চ্যানেলদেরকে দমিয়ে রাখার একটা চেষ্টা চলছে, এটা কত দূর কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, গণতন্ত্রে বিরোধী কণ্ঠ রোধ করতে গেলে যত বিরোধী কণ্ঠ রোধ হবে বা যত বিরোধী কণ্ঠকে চাপতে চাইবে যে কোনো সরকার, সে শুধু রাজ্যের চোরজুবৃত্তি করা চোর মমতার সরকার নয়, যে কোনো রাজ্যের সরকার যদি মনে করে বিরোধী কণ্ঠ থাকবে না, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। বিরোধী কণ্ঠে থাকবে এবং বিরোধী কণ্ঠ গঠনমূলক সমালোচনা করবে, এবং সেই সমালোচনা থেকে শিক্ষা নিয়েই সরকারকে তার ভুল শোধরাতে হবে। এটাই সারা মানে গোটা ভারতবর্ষে হয়ে এসছে। আর এটা যারা যারা কণ্ঠ রোধ করতে চেয়েছে, তারা, আপনারা দেখেছেন স্বাধীনতার পূর্ববর্তী সময়ে হিটলারের কি অবস্থা হয়েছে, আপনারা দেখেছেন বিগত দিনে, আপনারা বিভিন্ন রাজ্যে দেখুন, যে আঞ্চলিক দলগুলো, যে বিভিন্ন আঞ্চলিক দল নিজেরা মনে করে নিজেরা সর্বভারতীয় দল, কিন্তু তাদের যখন বিরোধী কণ্ঠ রোধ করতে যাচ্ছে, তার এফেক্ট কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তারা আজকে নিশ্চিহ্ন। এটাও তাই হবে, যত বিরোধী কণ্ঠ রোধ করতে চাইবে তত বিরোধী কণ্ঠ আরও আবেগের সাথে বাড়বে। এটা করে প্রমাণ করলো শাসক দল যে স্বপন দাস তার জায়গায় ঠিক আছে। যদি তার জায়গায়, এবং স্বপন দাসকে কোনো জায়গায় সরকার তার দুর্নীতির জায়গা থেকে স্বপন দাসকে থ্রেট মনে করছে বলেই আজকে স্বপন দাসকে তারা ভয় পাচ্ছে। এই ভয়টা গণতন্ত্রের পক্ষে ভালো, এবং এই ভয়টা যাতে আরও পায়, আমি আমার ক্লায়েন্টকে বলেছি, আপনি বেশি করে এগোন, আমরা জুডিশিয়ারি সিস্টেম বুঝে নেব, মাঠের লড়াই আপনি বুঝবেন, কোর্টের লড়াই আমরা বুঝবো।